আসসালামু আলাইকুম, দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ঠিক আছে। আমাদের আজকে লেকচার 3 শুরু করেন, লেকচার 3। কিন্তু লেখেন ভার্ব। লেকচার 3 তে রাখছে ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। ভার্ব মানে হলো নর্মালি এখানে ফাইনাইট ভার্ব, আর লেকচার 4 হলো জিরান পার্টিসিপল ভার্বাল নাউন।
জিয়ান পার্টিসিপেল ভার্ব হলো নন ফাইনাইট ভার্ব। তো 3 হলো ফাইনাইট ভার্ব আর 4 হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। এবং ভার্ব আমরা জানি যে ভার্ব হলো কি করে, কোনো কিছু কাজ করে কি ভার্ব বলে। তাহলে আমাদের আলোচনার বিষয় কি, ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব। আর লেকচার 4 কোনটা? জিরান্ড পার্টিসিপল মানে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, গুড, ভেরি গুড। প্রথমে লিখেন ফাইনাইট ভার্ব চেনার উপায়। ফাইনাইট ভার্ব চেনার উপায়। ফাইনাইট ভার্ব চেনার উপায়। এখন হাজার বইয়ের হাজার কাহিনী কিচ্ছা দেয়া আছে ফাইনাইট ভার্ব নিয়ে। হুম। অনেক বই আছে যে ভার্ব দ্বারা সাবজেক্ট পার্সন টেন্স পরিবর্তিত হয়। ঠিক আছে। অনেকে বলে ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, ফাইনাইট ভার্ব দ্বারা ইসের পরিবর্তন হয়, এরকম অনেক কথাবার্তা আছে, কিন্তু আমরা ওভাবে শিখবো না। তো ফাইনাইট ভার্ব চেনার উপায় লিখছেন। নেক্সট ফাইনাইট ভার্ব একটা শর্ট টেকনিক আছে, শর্ট টেকনিকটা আমরা এভাবে লিখি। ফাইনাইট ভার্ব হবে চারটা অংশ বাদে। কয়টা অংশ বাদে? চারটা অংশ বাদে। কোন চারটা? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি3, ভি3 মানে লাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3। খেয়াল করেন ভালোভাবে কনসেপ্ট। এই চারটা অংশ হলো নন ফাইনাইট। এই চারটা অংশ বাদে যা আছে সব হলো ফাইনাইট ভার্ব। তাহলে আবার বলেন, এই চারটা কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। আর এই চারটা অংশ বাদে বাকি সব কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তাহলে এই চারটা ফরম্যাট লিখেন, নিচে লিখেন এই চারটি অংশ বাদে সব ফাইনাইট ভার্ব, মানে এই চারটি নন ফাইনাইট। এই চারটি অংশ বাদে সব ফাইনাইট ভার্ব। হ্যাঁ, গোধূলি সন্ধ্যা, ঠিক আছে। তাহলে মনে রাখবো আমরা এই চারটা হলো নন ফাইনাইট, মানে ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই চারটা ফরম্যাট হলো তাই। তাহলে আমি এবার একটা সেন্টেন্স লিখি, আপনারা বলেন কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। লিখেন একটা উদাহরণ। হি হ্যাজ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শাকিল খান। শাকিল আসছেন, গুড। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। বলেন তো এই সেন্টেন্সে সার্বসাকুল্যে কয়টা ভার্ব আছে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। স্যার দুইটা। হ্যাঁ দুইটা। স্যার দুইটা। ডেফিনেটলি দুইটা। কোন দুইটা? হ্যাজ ডান। একটা, ডান একটা। হ্যাজ একটা, ডান হ্যাজ একটা। ফাইনাইট, ডান নন ফাইনাইট। গুড, ভেরি গুড। দেখেন আমরা চেক দিই, ডান ভার্বে কোন ফর্ম? ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভি3, ভি3 মানে কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ। হ্যাজ, হ্যাজ কি ওই চারটার কোনটার মধ্যে যায়? না, কথা বলেন। তো যায় না। তার জন্য না স্যার ওটা যায় না। যায় না। হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম মানে হলো ফাইনাইট ভার্ব। বুঝছেন কিনা? হ্যাঁ গজল, ঠিক আছে, দুইটা। মাহফুজ খান, দুইটা। তাহলে সেন্টেন্সে দুইটা ভার্ব ছিল, একটা হলো হ্যাজ আর একটা হলো ডান। দুইটার মধ্যে নন ফাইনাইট হলো ডান, কারণ নন ফাইনাইট হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3। ভি3 মানে নন ফাইনাইট। আর হ্যাজ এই চারটার একটার মধ্যেও পড়ে না, তার মানে ফাইনাইট ভার্ব। লিখেন একটা সেন্টেন্স, আমি বলি। বড় সেন্টেন্স লিখেন। হি
He has been reading পড়তেছে কেন পড়তেছে to get admission into Dhaka University for fulfilling his dream. He has been reading. He has been reading to get admission into Dhaka University for fulfilling his dream. বলেন তো সেন্টেন্সে কয়টা ভার্ব আছে? টেন্স কিন্তু বলিনি, আমি বলছি ভার্ব আছে কয়টা। জাস্ট কাউন্ট এন্ড গুনে গুনে বলেন কয়টা ভার্ব আছে, সার্বসাকুল্যে কয়টা ভার্ব আছে সেন্টেন্স। চারটা। ভালোভাবে দেখেন। স্যার পাঁচটা। পাঁচটা ভার্ব আছে। গুড, পাঁচটা ভার্ব আছে, বলেন কোন পাঁচটা? স্যার হ্যাজ বিন রিডিং গেট ফুলফিলিং। গুড, ভেরি গুড, পাঁচটা। হ্যাঁ, আমি টেন্স বলি, ভার্ব বলছি। হ্যাজ একটা, বিন একটা, সেখানে রিডিং একটা, টু গেট একটা, টু থাকলে আবার হলো ফুলফিলিং একটা। তো সার্বসাকুল্যে ভার্ব আছে কয়টা? পাঁচটা। এই পাঁচটার মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা একটু বলেন তো? ফাইনাইট ভার্ব একটা না, দুইটা না, পাঁচটা না, চারটা? স্যার একটা। স্যার একটা। কোনটা? হ্যাজ। হ্যাজ। গুড, ভেরি গুড। দেখেন, আমি তাহলে লাস্ট থেকে চেক করতে করতে আসি। ফুলিং ভার্বের সাথে কি যোগ? ফুলফিলিং আইএনজি। আইএনজি। আইএনজি মানে নন ফাইনাইট, ওর নন মধ্যে পড়ে। ফাইনাল। জি এটা নন স্যার। ফাইনাইট ভার্ব। এবার আসেন, টু গেট। টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি? ইনফিনিটিভ। নন ফাইনাল। যাই হোক, নন ফাইনাইট, ওটা এখন না। রিডিং ভার্বের সাথে কি যোগ? আইএনজি। আইএনজি। আইএনজি থাকলে কি হয়? নন নন ফাইনাইট। বিন। বিন কনফার্ম। V3। বি এর পাস্ট। পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন। হুম। বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো বিন। তাহলে এটা ভি3। ভি3 নন ফাইনাইট এর মধ্যে যায় না? ওই যে ভি3 ছিল একটা, তিন জি নাম্বার। স্যার, নন ফাইনাইট। বিন ও নন ফাইনাইট ভার্ব। বিন। হ্যাজ কনফার্ম। হ্যাজ হ্যাজ ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট। হ্যাজ প্রেজেন্ট ফর্মও বলা যায়, বেস ফর্মও বলা যায়। এখন শোনেন, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম নিয়ে অনেকের কনফিউশন আছে। বেস ফর্ম হলো যার সাথে এস বা ইএস যোগ করার কোনো সুযোগ নাই। আর যদি আমি প্রেজেন্ট ফর্ম বলি, প্রেজেন্ট ফর্ম বললে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হয়। তা আবার বলেন, বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ হয় না না? স্যার। স্যার প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হয়? এস বা ইএস যোগ। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আবার বলেন, বেস ফর্মের সাথে বেস কি যোগ ফর্ম হয় না? বলতে কি বোঝায় স্যার? মানে আমরা যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল যে করি ওটার মধ্যে প্রেজেন্ট ফর্মটা কি স্যার বেস ফর্ম? হ্যাঁ, প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, কিন্তু বেস ফর্ম তখনই হবে যদি এস বা ইএস যোগ না হয়। আর এস বা ইএস যোগ করলে প্রেজেন্ট ফর্ম। যেমন ডু যদি বলি, ডু কে প্রেজেন্ট ফর্মও বলা যায়, বেস ফর্মও বলা যায়। যদি বলি ডাস, তখন সেটা শুধু প্রেজেন্ট ফর্ম, বাট প্রেজেন্ট বেস ফর্ম, ফর্ম হবে না। বেস ফর্ম হবে না। তাহলে আচ্ছা বেস স্যার। ফর্ম হলে সেইটাই যার সাথে এস বা ইএস যোগ করা যায় না, আর এস বা ইএস যোগ করলে প্রেজেন্ট। ক্লিয়ার? তার মানে জি সকল স্যার। প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, কিন্তু সকল বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম না। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। তাহলে যখন আমি বেস ফর্ম বলবো, বেস ফর্ম মানে হলো এস বা ইএস যোগ করার কোনো সুযোগ নাই। তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? স্যার কোনটা? ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? স্যার বেস স্যার ফর্ম। বেস ফর্ম। কেন? টু এর পরে এস বা ইএস যোগ করার কোনো সুযোগ নাই। জি স্যার। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? সরি, জিরান। ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজির পরে
এরপরে কি বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি না প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ? তার প্রেজেন্ট ফর্ম। বেস ফর্মের সাথে আইএনজি বেস যোগ। ফর্মের সাথে, কারণ ওর সাথে এস বা ইয়েস যোগ করে আইএনজি যোগ করা যায় না। তার তো বেস ফর্মের সাথে এস বা ইয়েস যোগ হবে না, বাট আইএনজি যোগ হতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় না। ঠিক আছে স্যার। তাহলে হ্যাজটা হলো প্রেজেন্ট ফর্মও বলা যায়, বেস ফর্মও বলা যায়, কারণ হ্যাজের সাথে এস বি এস যোগ হয় না, বা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেট। এটা হলো ফাইনাইট ভার্ব। সেন্টেন্সে ভার্ব ছিল কয়টা? পাঁচটি। পাঁচটির মধ্যে ফাইনাইট কয়টা? একটা। কোনটা? হ্যাজ। হ্যাজ। কারণ তো একটা নিজেরা, হি উইল বি ভিজিটিং দ্য জু। সে চিড়িয়াখানা ভ্রমণ করবে। কেন ভ্রমণ করবে? টু সি মেনি টু সি মেনি ওয়াইল্ড অ্যানিমালস। হি উইল বি ভিজিটিং দ্য জু টু সি মেনি ওয়াইল্ড অ্যানিমালস। সেন্টেন্সটা লিখেন, লিখে সুন্দর মতো দেখেন, দেখে দেখেন ভার্ব আছে কয়টা, ফাইনাইট ভার্ব একটা না দুইটা না পাঁচটা না সাতটা, নন ফাইনাইট ভার্ব কয়টা, সেগুলো সুন্দর মতো বলেন। চারটা ভার্ব আছে, একটা ফাইনাইট হুম, ভার্ব। স্যার চারটা স্যার। চারটা? কোন চারটা? স্যার উইল উইল বি বি ভিজিটিং সি। টু সি। তার মধ্যে ফাইনাইট হবে কোনটা? উইল। স্যার উইল। ভালোভাবে বলেন। ওই যে অনেকেই জানেন ফাইনাল কোন সেন্টেন্স উইল। একটা, অনেকেই জানেন কোন সেন্টেন্সে শুধু ফাইনাইট ভার্ব হয় একটা, ওই জন্য বলছেন উইল। বলেন ভাই, ফাইনাইট ভার্ব কোনটা? দেখেন কয়টা ভার্ব আছে। উইল একটা, বি একটা, বি বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম, ভিজিটিং একটা, টু সি একটা, রাইট? হুম। তাহলে চারটা ভার্ব আছে। চারটার মধ্যে টু সি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। ভিজিটিং ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। বি, বি কোন ফর্ম? বেসড ফ্রম। প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। উইল ফিউচার ফর্ম, ফিউচার ফর্ম কি চারটার মধ্যে আছে, বা প্রেজেন্ট ফর্ম যাই বলেন, তাহলে এটাও ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? উইল উইল আর বি, বি। একসাথে উইল বি। হুম। জি স্যার। ঠিক আছে, তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হলো উইল বি, কারণ উইল প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ফর্ম, আর বি তো বেস ফর্ম। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। করেন তার একটা। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে হি হ্যাড left the place to having done the work he had left the place to meet his friends। প্রশ্নটা সুন্দর মতো তোলেন, তুলে স্যার পাঁচটা ভার্ব, একটা ফাইনাইট ভার্ব। একটাও ফাইনাইট ভার্ব নাই। একটাও ফাইনাইট ভার্ব নাই। হি হ্যাডটা ফাইনাইট ভার্ব।
ফাইনাইট ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? ভালোভাবে খেয়াল করে বলেন। হ্যাড ফাইনাইট ভার্ব স্যার। গুড, ভেরি গুড, হ্যাড অ্যাবসলিউটলি ফাইনাইট রাইট। ভার্ব কারণ হ্যাডটাকে কোন ফর্ম বলা যায়? বেস ফ্রম হেডটাকে হ্যাঁ কোন ফর্ম বলা যায়? হেডটাকে পাস্ট ফর্ম বলা যায়, কারণ হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। ভি টু কি চারটার মধ্যে ছিল? না না, ছিল না। দেখেন আমরা চেক দিই। হ্যাভিং ডান, হ্যাভিং প্লাস ভি3 একটা কাউন্ট হয়, দেখেন রুলস এর মধ্যে আছে। জি স্যার। তাহলে কোথাও হ্যাভিং এর পরে ভি3 পাইলে দুইটা কাউন্ট হয় না, কাউন্ট হয় কয়টা? একটা একটা। এই দেখেন রুলস এর মধ্যে লিখছিলাম। তাহলে এই একটা হ্যাড, একটা লিফট, একটা টু মিট, একটা। তাহলে ভার্ব আছে কয়টা? চারটা। 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 এবার দেখেন আমরা চেক দিই। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। লেফট, লেফট কনফার্ম পাস্ট। ভি3, ভি3 পাস্ট স্যার। ফ্রম পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল, তার মানে এটা হলো নন ফাইনাইট ভার্ব। হুম। হ্যাড কনফার্ম ফার্স্ট ফর্ম, সব হ্যাভের ফার্স্ট ফার্স্ট ফর্ম। ফর্ম। হ্যাঁ স্যার। ফার্স্ট ফর্ম কি চারটার মধ্যে ছিল? না, না ছিল না। না, ছিল না, মানে এটা ফাইনাইট ভার্ব। আর হ্যাভিং ডান, হ্যাভিং প্লাস ভি3, তার মানে এটা কোন ভার্ব? নন নন ফাইনাইট। ফাইনাইট। ফাইনিট কনসেপ্টটা বুঝছেন সবাই? স্যার জি স্যার ফাইনাইটে যে পাঁচটা দিচ্ছেন না, ওটার মধ্যে একটা ছিল ভি3। তো স্যার হ্যাডটা কি স্যার ভি3 এর মধ্যে পড়লো না? না, হ্যাডটা নরমালি কনফার্ম, হ্যাভ হ্যাড হ্যাড। হ্যাভ, হ্যাড পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে হ্যাঁ হ্যাড কি মূল ভার্ব হিসেবে বসছে না অক্সিলারি হিসেবে বসছে? স্যার, মূল ভাব হিসেবে বসে এটা নাই। মূল ভার্ব হিসেবে বসে নাই, মূল বসে ভার্ব নাই হিসেবে স্যার, বসলে বসে নাই। অক্সিলারি ভি3 হতো। মূল ভার্ব অক্সিলারি হিসেবে বসছে স্যার অক্সিলারি হিসেবে বসছে, তার মানে পাস্ট ফর্ম নরমাল, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। এটাই ফাইনাইট ভার্ব। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে সব বইয়ের ব্যাখ্যা বাদ আমরা আজকে থেকে মনে রাখবো, ফাইনাইট ভার্ব হয় চারটা অংশ বাদে। কয়টা অংশ বাদে? চারটা। চারটা অংশ। কোন চারটা? টু প্লাস বেস ফর্ম মানে ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি মানে জিরন্ডে বলা যায়, প্রেজেন্ট পার্টিসিপল বলা যায়, ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল, আর একটা হলো হ্যাভিং প্লাস ভি3 মানে পারফেক্ট পার্টিসিপল। তাহলে চারটা অংশ বাদে যে ভার্ব আছে সেটাই ফাইনাইট ভার্ব। ক্লিয়ার এবার? স্যার এখন ক্লিয়ার। শোনেন, এখন আসেন, ফাইনাইট হলো দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কার উপর ডিপেন্ড করে না। আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই কি কার উপর ডিপেন্ড করছে? না। তাহলে আইটা কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, সে প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। তাহলে অক্সিলারি ভার্বের কি নাই? নিজস্ব কোনো অর্থ নাই, সে কি করে? প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। ঠিক আছে? যে আমি যদি বলতাম আই এম ইটিং রাইস, এখানে এম এর কি নিজস্ব কোনো অর্থ আছে, না এম প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে? কথা বলেন। এম প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। সাহায্য করছে, তাহলে এমটা হলো অক্সিলারি ভার্ব আর ইটিংটা হলো প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার কনসেপ্টটা? এবার শোনো, অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, বা চার প্রকার, বা অনেকে পেরিফ্রেস্টিকও বলে। কিভাবে হয় দেখেন। প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি হ্যাঁ সেমি মডাল। তো প্রাইমারি আবার কয়টা ছিল? তিনটা। একটা হলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব হ্যাঁ এটা হলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ভালোভাবে খেয়াল করেন। এবার আমরা ওই যে বি এর পাস্ট পার্টিসিপল যে বিন কেন সেটা শিখবো। বি ভার্ব কয়টা সর্বমোট? বি ভার্ব আটটা। সর্বসাকুল্যে কয়টি? আটটি। কোন আটটি বলেন? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা? প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। এম ইজ আর। বি ভার্বের পাস্ট ফর্ম কোনটা? ওয়াজ 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 অর ওয়াজ। ওয়াজ ওয়্যার। বি ভার্বের বেস ফর্ম কোনটা? বেস, একেবারে মূল।
বি। বি গুড। বি ভার্বের বেস ফর্ম হলো বি। বি আর বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স, বি। বিং বিং কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ করতে হয়, তাহলে বি এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? বিং। বিং আর বিন আর বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ফর্ম কোনটা? বিন বিন। বিন। সার্বসাক করলে 8। আবার বলেন বি ভার্ব কয়টা? 8টি। 8টা। 8টা। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যামেজার। ফার্স্ট ফর্ম, ওয়াজ ওয়াজ ওয়ার। ওয়াজ আর। বি ভার্বের একেবারে বেস ফর্ম, বিং বি। বি। বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স, বিং। বিং বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বিন। বিন। বিন ঠিক আছে, এবার আসেন ডু। এখানে ডু ভার্ব কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? প্রাইমারি অক্সিলারি এটা অক্সিলারির মধ্যে পড়তেছে, তাহলে এটা কিন্তু মেইন ভার্ব না, অক্সিলারি ভার্ব। এখানে ডু মানে কি কাজ করা? না, ডু মানে যখন কাজ করা তখন ডু সেটা হলো মেইন ভার্ব। এটা হলো অক্সিলারি। অক্সিলারি 3টা লিখলাম, প্রাইমারি, মডাল, সেমি মডাল, যাই হোক। তো ডু হলো এখানে অক্সিলারি ভার্ব। ডু এর ডু ভার্ব কয়টা? ডু যখন মেইন ভার্ব তখন ডু মানে কাজ করা। ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান। এখানে ডু ডুডিড মানে কিছু না, অবস্থা বোঝার ব্যবস্থা। ডু ভার্ব 3টি, প্রেজেন্ট ফর্ম ডু বা ডু ডাস, পাস্ট ফর্ম ডিড, ডিড আর ফিউচার ফর্ম শুধু ডু, উইল ডু। উইল ডু, শ্যাল ডু, তাহলে শুধু ডু। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে ডু মানে হলো কাজ করা, যখন ডু মানে কাজ করা তখন ডু কি মেইন মেইন ভার্ব, এখন ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল হলো ডান। এখানে ডু মানে কি কাজ করা? না না, ডু মানে হলো অক্সিলারি। যখন ডু আমরা বলি না প্রেজেন্ট, তো অক্সিলারি যখন ডু তখন ডু এর প্রেজেন্ট ফর্ম ডু ডু ডাস বা ডু ডাস, ডাস পাস্ট ফর্ম ডিড ডিড ডিড, ফিউচার ফর্ম উইল উইল ডু ডু। উইল ওই ডু ডু বলার দরকার নেই, শ্যাল ডু শুধু ডু। শ্যাল বা উইলের পরে শুধু ডু হয়। এবার আসেন হ্যাভ স্যার ভার্ব এখানে কয়টা? ডুইং কেন আসলো না? ডুইং যদি তো বি, কন্টিনিউয়াস টেন্স। স্যার বি এর কন্টিনিউয়াস ফর্ম আসলে তো ডু এর কন্টিনিউয়াস ফর্ম আসার কথা ছিল। না না, এটা তো বি ভার্বে হয়, ওটা তো আমরা নিজেরা যে কোনো ভার্বেরই কন্টিনিউয়াস ফর্ম হয়, ওই জন্য আর লেখা হয় নাই। দু ভার্ব 3টাই কাউন্ট হয়। এবার আসেন ওই হ্যাভ এর কন্টিনিউয়াস হ্যাভিং, ঠিক আছে, ওগুলো কাউন্ট হয় না। তাহলে হ্যাভ ভার্ব 3টা, প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ, হ্যাভ এর পাস্ট, হ্যাড হ্যাড আর ফিউচারে শুধু কি বসে? হ্যাড হ্যাভ। বিন নাকি ফিউচারে শুধু কি বসে? হ্যাভ। বসে। আমরা কি বলি? শ্যাল, শ্যাল হ্যাজ বিন না শ্যাল হ্যাভ বিন? শ্যাল হ্যাভ বিন উইল হ্যাজ বিন না উইল হ্যাভ বিন? উইল হ্যাভ বিন। গুড। তাহলে ফিউচারে শুধু কি বসবে? হ্যাভ। তাহলে আবার বলেন হ্যাভ ভার্ব কয়টা? 3টা হ্যাভ তিনটা এর প্রেজেন্ট ফর্ম, হ্যাভ বা হ্যাভ হ্যাজ হ্যাভ এর পাস্ট ফর্ম, হ্যাড। হ্যাড আর হ্যাভ এর ফিউচার ফর্ম হ্যাভ। উইল হ্যাভ উইল টুল বলার দরকার নেই, শুধু ওটা হ্যাভ। তো ফিউচারের জন্য তো হ্যাজ শ্যাল উইল আসবেই, ওটা বলার দরকার নেই। শুধু হ্যাভ, হ্যাজ কিন্তু কখনো হয় না। তাহলে ডু এর ফিউচার ফর্ম শুডু শুধু ডু, ডু এর পাস্ট ফর্ম, ডিড। ডিড প্রেজেন্ট ফর্ম ডু ডু। ডাজ ডু ডাস। বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স কি? এম ইজ আর কন্টিনিউয়াস টেন্স বিং। বিং। বিং বি বিং ভার্বের, হ্যাঁ, বি ভার্বের বেস ফর্ম বি। বি বি। বি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বিং। এম ইজ আর এম অ্যামেজার। ইজ আর। বি মেজার ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়াজ ওয়ার বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন। বিন। বিং বিং গুড। এবার আসুন মডেলস। মডেল মডেলস হ্যাঁ মডেলস দেখছেন। জি স্যার এখন শোনেন মডেলস যেগুলা শব্দ, এই শব্দগুলা নিজেরাই বেস ফর্ম। তাহলে আবার বলেন মডেল শব্দগুলা প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? ব্রেস ফর্ম কেন বেস নিজে ফর্ম? এগুলোর সাথে এস বা ইএস যোগ হয় না। তাহলে আবার বলেন মডেলস যাকে আমরা বলি সেগুলো প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? ব্রেস ফর্ম বেস বেস্ট ফর্ম বেস ফর্ম। বেস্ট ফর্ম যেহেতু যেহেতু এগুলি বেস ফর্ম, এগুলার পরে কোনো ভার্ব হলে সে ভার্বেরও কি হবে? প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? প্রেজেন্ট ফর্ম Best from
বেস ফর্ম। তাহলে আবার বলেন, মডালস নিজে কোন ফর্ম? বেস বেস ফর্ম। বেস বেস ফর্ম। বেস ফর্ম। ফর্ম। মডালস এর পরে যদি কোনো ভার্ব হয়, সে ভার্বেরও কি হয়? বেস বেস ফর্ম হয়। বেস বেস ফর্ম। ফর্ম হয়। সংজ্ঞা লিখেন, যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বা মেইন ভার্বের বেস ফর্ম বসে। সমস্ত অক্সিলারি যে সমস্ত সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বে ফর্ম বসে। যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডালস নিজে কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম। আর মডালস এর পরে অন্য কোনো ভার্ব হলে, মানে মেইন ভার্ব যেটা তো অক্সিলারি অ্যাজ, এরপরে কোনো ভার্ব হলে সে ভার্বেরও কি হয়? বেস বেস ফর্ম ফর্ম। হয়। বেস ফর্ম। এখানে এদের বেস ফর্ম সংখ্যা, হবে। হ্যাঁ, এদের সংখ্যা 13টি। কয়টি? 13টি। তাহলে এই 13টা ভার্ব কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম। এই 13টা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব হয়, সে ভার্বেরও কি হবে? বেস ফর্ম হবে। বেস বেস ফর্ম ফর্ম। হবে। গুড, লিখেন কোন 13টা? ক্যান, কুড। তাহলে ক্যান, কুড, মে, মাইট এগুলো প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। কারণ এগুলোর সাথে এস বি এস যোগ হয় না। মে, মাইট, শ্যাল, শুড, উইল, উইল। উড। পরে আসেন মাস্ট, নিড, ডেয়ার। তো হ্যাড বেটার, হ্যাড বেটার থেকে একবার আসছে পেলিতে। হ্যাড বেটার আগে লিখেন উড রাদার। উড রাদার মানে হলো বরং। আর এটা আছে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে বরং ভালো। বড়। উড রাদার মানে বরং, আর হ্যাড বেটার মানে ভালো, তাহলে হ্যাড বেটার মানে হলো বরং ভালো। ঠিক আছে এতটুকু? তাহলে এই 13টা, এগুলা কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস বেস ফর্ম। ফর্ম। বেস ফর্ম, গুড। এগুলোর পরে যদি কোনো ভার্ব হয়, সেই ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হবে না বেস ফর্ম? বেস ফর্ম। বেস ফর্ম বেস ফর্ম। হবে। সেই ভার্বের কি হবে? বেস ফর্ম। বেস ঠিক ফর্ম। আছে। তার মডালসের সঙ্গে কি, যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। দেখেন কিভাবে হয়। আহ, স্যার হ্যাঁ, এখানে কি অট টু হ্যাভ টু এগুলো কি হবে না মডেলস এর ভিতরে? না ওটা পেরিফেস্টিক মডালস, টু থাকলে আমি পেরিফেস্টিক বলে দিব, ঠিক আছে? ওটা আমি আরেকটা লিখবো পেরিফেস্টিক। যদি বলতাম যে, যেমন এটা আসছিল একবার উদাহরণ, তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার, 4টা অপশন দিলাম, লিভ বা টু লিভ অথবা লিভিং
Leave. অথবা left the place। চারটা অপশন লিখেন, ইউ হ্যাড বেটার, লিভ অথবা টু লিভ অথবা লিভিং অথবা লেফট দ্য প্লেস। কোনটা হবে অ্যান্সার? লিভ। লিভ। গুড। কারণ হ্যাড বেটার একটা মডেলস, তো মডাস নিজেও বেস ফর্ম। তাহলে এগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব হয় সংজ্ঞাতে লিখলাম, সে ভার্বের কি হয়? Base from. বেস ফর্ম। তাহলে এই চারটার মধ্যে বেস ফর্ম কোনটা? Leave. অ্যান্সার হবে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। জি এখন স্যার। এখন একটু কথা শুনেন, দুইটা শব্দ ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কেন? কারণ ওই দুইটা শব্দ মেইন ভার্বও হয় আবার মডালসও হয়। ক্রিটিক্যাল শব্দ কোন দুইটা? একটা হলো নিড আর ডেয়ার, প্রয়োজন, আর একটা হলো সাহস করা। ভালো খেয়াল করেন, নিড আর ডেয়ার কে গ্রামার সেমি মডেলও বলে। কেন সেমি মডেল বলে? কারণ এর ব্যাখ্যা আছে। সেমি মডেল বলার কারণ হলো নিড আর ডেয়ার এটা মেইন ভার্বও হয় অক্সিলারি ভার্বও হয়। তাহলে কখনো মেইন হয় কখনো অক্সিলারি হয়, এই কারণে গ্রামারে কি বলে? অর্ধেক মডেল, সেমি মডেল। তাহলে আবার বলেন, নিড আর ডেয়ার যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এটা প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। তাহলে নিড আর ডেয়ার যখন বেস ফর্ম তখন এটা অক্সিলারি মডেলস। আর নিড আর ডেয়ার এর সাথে যদি আপনি প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স করেন, তখন সেটা অক্সিলারি না মেইন ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব। মেইন ভার্ব হলে এরপরে টু বা এনজি যোগ হয়। তাহলে আবার খেয়াল করেন, বলি আবার, নিড মানে প্রয়োজন, দেয়ার মানে সাহস করা। ভালো খেয়াল করেন, একটু বস। তবে নিড মানে প্রয়োজন, দেয়ার মানে সাহস করা। নিড ও ডেয়ার এই দুইটা শব্দকে গ্রামারে সেমি মডেলও বলে। সেমি মডেল বলার কারণ আছে। কারণটা কি? নিড যদি মডেল হয় তাহলে এটার সাথে এস বা ইয়েস যোগ হবে না, বা পাস্ট ফর্মও হবে না, ফিউচারও হবে না। যদি মডেল হয় তাহলে যখনই নিড বা ডেয়ার মডেল হবে তখন এর পরে কোনো ভার্ব থাকলে টু না এনজি যোগ হবে না, কিচ্ছু হবে না। কিছু হবে না, রাইট? আর নিড আর ডেয়ার যদি প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স আকারে থাকে, তখন সেটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? মেইন ভার্ব। যখনই মেইন ভার্ব হয় তখন পরের ভার্বের সাথে টু বা এনজি যোগ হয়, অবস্থা বুঝে ব্যবস্থা, কি বলেন? জি স্যার। তাহলে আবার বলেন, নিড আর ডেয়ার যখন অক্সিলারি ভার্ব মানে মডালস, তখন এর সাথে এস বা ইয়েস যোগ করা যাবে না, যাবে না? যাবে না। যাবে না। যখনই যখনই যাবে না, যদি অক্সিলারি হয়, অক্সিলারি পরে অন্য ভার্বে কি হয়? বেস ফর্ম। তখন অন্য কোনো ভার্ব থাকলে আপনি লিখেন, না লেখা লাগবে না। যখনই অক্সিলারি তখন অন্য ভার্বের বেস ফর্ম, যখনই মেইন ভার্ব তখন অন্য ভার্বের সাথে টু বা এনজি যোগ হয়। যেমন আমি দুইটা উদাহরণ লিখি, মনে করেন হি নিট। বলেন তো এখানে নিট কি হিসেবে বসলো, প্রেজেন্ট টেন্স না পাস্ট না ফিউচার? হি মডেল। থার্ড পারসন, প্রেজেন্ট। হি প্রেজেন্ট। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে কি যোগ করতে হয়? এস এস বাই বাই এস। এস বা ইয়েস আমি যোগ করিনি, যোগ যদি না করি তখন এটা কোন কি ভার্ব? মডেল। মডেল অক্সিলারি। পাস্ট মডেল অক্সিলারি ভার্ব। তুমি তো জয়েন হতে পারতেছি না। বলেন তখন কি হবে, হি নিড টু আর্ন মানি না শুধু আর্ন মানি? earn money. বলেন এখানে কেন আমি টু দিলাম না? Base from বসবে। কারণ মডেলের পরের ভার্বে বেস বেস ফর্ম ফর্ম হবে। হয়। নিট নিট কেন মডেল, আগে ব্যাখ্যা করেন, নিট কেন মডেল? স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইয়েস যুক্ত হওয়ার কথা ছিল, এখানে হ্যাঁ, কিছু প্রেজেন্ট হয়নি। টেন্স হলে হতো নিডস, পাস্ট টেন্স হলে হতো নিডেড, ফিউচার জি টেন্স স্যার। হলে হতো উইল নিড। কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনোটাই হয় নাই, শুধু মূল ভার্বই বসছে বেস ফর্ম হিসেবে। নিড যদি বেস ফর্ম হয় তাহলে সেটা হয়ে যায় মডেলস। মডেলস এর সংজ্ঞা শিখছিলাম, মডেলস এর পরে অন্য ভার্বের কি হয়? বেস ফর্ম বেস হয়। ফর্ম। বেস ফর্ম। ওই জন্য এখানে টু আর্ন দিলেই ক্রস, হি নিড আর্ন মানি। ক্লিয়ার? বাট সেন্টেন্সটা আমি এইভাবে লিখতে পারতাম, হি নিডস। বলেন এবার এখানে নিড কি হিসেবে বসছে? মেইন
মেইন অক্সিলারি। ফাইনাইট ভার্ব ফাইনাইট প্রেজেন্ট ভার্ব বা verb. মেইন ভার্ব বলেন, প্রিন্সিপাল ভার্ব, যাই হোক। কেন এখানে নিট প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি না? ভার্বের স্যার এস সাথে বাই এস অক্স যুক্ত এস বাই এস যুক্ত যোগ হয়েছে। করছি, প্রেজেন্ট টেন্স আকারে লিখছি, পাস্ট টেন্স আকারে লিখলে কি লিখতাম? নিডেড নিডেড। নিডেড নিডেড। ed যখনই যুক্ত প্রিন্সিপাল ভার্ব তখন কি আর্ন হবে না টু আর্ন হয়ে যাবে? টু টু আর্ন টু হবে। আর্ন তখন হলো টু আর্ন মানে। এই দুইটা সেন্টেন্সের অর্থ একই রকম, অথচ নিড একবার বসছে মডেল হিসেবে, একবার বসছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। দুইটা উদাহরণ বুঝছেন কিনা সবাই? এই টাইপের প্রশ্ন পরীক্ষা অনেক নিয়োগ থাকে, নিয়োগ পরীক্ষায়। বলেন দুইটা সেন্টেন্সের অর্থ দুই রকম না একরকম? একরকম। একই রকম, অথচ প্রথম নিড বসছে কি হিসাবে? মডেল মডাল কেন? অক্সিলারি। কেন মডেল অক্সিলারি? কারণ নিডের সাথে এস বা ইয়েস বা পাস্ট ফর্ম বা ফিউচার কোনোটাই হয় নাই, জাস্ট বেস ফর্ম। বেস ফর্ম মানে মডেলস, মডেলস এর মডাল পূর্ণ ভার্বে কি হয়? বেস ফ্রম বেস বেস ফ্রম ফর্ম। হবে। এর জন্য শুধু আর্ন। পরের নিডটা কি, মডেলস না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? এস এস বাই এস যোগ বাই এস করছে। যুক্ত প্রিন্সিপাল ভার্ব হলে পরে ভার্বের আগে টু বা এনজি যোগ হয়, কিন্তু নিডের পরে সবসময় টু বসে। স্যার এক্সাম কিভাবে দিব একটু যদি বলতেন। এক্সাম কিভাবে দিব মানে, আপনার তো প্রশ্ন একটা থাকবে কারেকশন আকার, হুইচ ওয়ান ইজ কারেক্ট, চারটা অপশন দিল, চারটার মধ্যে ওই যেটা যেভাবে বসছে ওভাবে বুঝে ব্যাখ্যা করে ঠিক চিহ্ন দিবেন। শূন্য স্থান আকার দিতে পারে, প্রশ্ন যে করে ওনার ইচ্ছা। যদি বলতাম আরেকটা শব্দ আছে ঝামেলা, সেই শব্দ কোনটা? ডেয়ার ডেরি তাহলে ডেয়ারও তাই, সাহস করা। ডেয়ার। ডেয়ারের সাথে যদি এস বা ইয়েস যোগ না হয় বা পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম না হয়, তখন ডেয়ার কি প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? মডাল অক্সিলারি। মডেল অক্সিলারি, গুড। ওর পরে অন্য কোনো ভার্ব থাকলে ট্রু না এনজি যোগ করবেন না শুধু ওই ভার্বটা বসাবেন? বেস ফর্ম বসাবো মডেল হলে গুড। আর ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয়, ডেয়ারের পরে ট্রু টু বসাবেন। দিয়ে ভার্ব লিখলাম হি ডেয়ার, সে সাহস করেছিল। কোন টেন্সে লিখছি আমি? পাস্ট টেন্স তাহলে এটা ফার্স্ট কি, ডেয়ারটা কি প্রিন্সিপাল ভার্ব না মডেল? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল গুড, ভেরি গুড। ডেয়ারের পরে প্রিন্সিপাল ভার্ব হলে টু হবে, তাহলে হি ডেয়ার টু টু টক টু মি, সে আমার সাথে কথা বলার সাহস করেছিল, বা টু টক টু রহিম, সে রহিমের সাথে কথা বলার সাহস করেছিল। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ডেয়ার্ড আর টু টকটা কি? তো ডেয়ার। নন ফাইনাইট নন ফাইনাইট। গুড। এবার আসেন, সেন্টেন্সটাকে আমি এভাবে লিখতে পারতাম, ভালোভাবে খেয়াল করেন। হি ডেয়ার, ডেয়ারের সাথে এস বাই এস বাই পাস্ট ফর্ম ফিউচার ফর্ম কিচ্ছু দেন, কি মডেল আছে? ডেয়ার এখানে ডেয়ার হচ্ছে মডাল অক্সিলারি স্যার। গ্রুপ কোথায় এটা? থাক, লাগবে না, আছে আছে। এখন এবার ডেয়ার, ডেয়ার এটা কি প্রিন্সিপাল ভার্ব না মডেলস? মডাল। কিভাবে বললেন ডেয়ারটা মডেল? এস বাই এস নাই, নাই তো এবার কি হবে, টু টক হবে না শুধু টক টু রহিম? টক টু রহিম হবে। এবার হবে শুধু টক টু রহিম। আর এরপরে মডেলস হলো অন্যভাবে বেস ফর্ম হয়। টক টু রহিম, দুটো সেন্টেন্সের অর্থ দুই রকম না একই রকম? একই রকম। অথচ একবার বসে প্রিন্সিপাল ভার্ব হিসাবে, একবার বসে মডেলস হিসাবে। তাহলে কোন দুইটা শব্দ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হয়, মডেলসও হয়? ডেয়ার এবং ডেয়ার আর নিট। এই কারণে ডেয়ার আর নিটকে অনেকে কি বলে, সেমি মডেলও বলে। তাহলে পাশে লিখে রাখেন, আমি একটু উঠি। স্যার যদি ডেয়ার আসে অথবা ইউ ডেয়ার আসে তখন আমরা কি দাগাবো? ওই টাইপের প্রশ্ন দিবে না, আপনার কনফিউশন করার জন্য থার্ড পার্সন দিয়ে দিবে। হি সি ইট রহিম করিম, থার্ড পার্সন দিয়ে দিবে, ঠিক আছে? যদি ওই টাইপের প্রশ্ন আসে
তাহলে ডেফিনেটলি প্রিন্সিপাল ভার্ব আকারে অ্যান্সার দিবেন, কারণ ভার্বের অস্তিত্ব মানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দেয় বা থার্ড পারসন প্লুরাল দেয়, তাহলে সেটা কোন ভার্ব হিসেবে মনে করবেন? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। আর যদি থার্ড প্রিন্সিপাল পারসন আকারে দেয় তখন হলো কাইনেটিক ইচ্ছার সুযোগ থাকে, থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু। তাহলে কোন দুইটা ভার্ব মডালস হয়, অক্সিলারি হয়? দেয়ার আর নেট। এই কারণে দেয়ার এই দুইটাকে অনেকে কি বলে? সেমি মডাল। সেমি মডাল। তাহলে সেমি মডাল কয়টি? দুইটি। তাহলে লিখেন সেমি মডালস দুইটি। কোন দুইটি? দেয়ার নিড। হ্যাঁ, দেয়ার আর নেট, পাশে লিখে। এটা মুছে ফেলবো সব পুরাটাই। এখন আসো, আরেকটা মডেলস আছে, টু বলছিলেন, ঠিক আছে, এটাকে গ্রামারে বলে পেরিফেস্টিক মডেলস। সঙ্গে লিখেন যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে। যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে। যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে। তাহলে কিছু কিছু অক্সিলারি আছে যার শেষে টু থাকে, টু থাকলে আমার ফেসবুক লাইভটা কি চলে গেছে নাকি বললাম? আছে এখানে। এবার আছে। আহ, লিখেন এদের সংখ্যা 6টি। এই 6টার মধ্যে একটা শব্দ আছে আবার ক্রিটিক্যাল আগের মতোই। এদের সংখ্যা 6টি। কোন 6টি? ইউজ টু, দেখেন লাস্টে টু আছে। টু থাকলে আমরা মডালস বলবো না, এটাকে কি বলবো? পেরিফেস্টিক। তাহলে টু এর পরে যদি অন্য কোনো ভার্ব আসে সে ভার্বেরও বেস ফর্ম হয়। তাহলে পেরিফেস্টিক নিজেও বেস ফর্ম, এরপরে অন্য কোনো ভার্ব আসলে সে ভার্বেরও বেস ফর্ম হয়। ইউজ টু, অট টু, পরে হ্যাভ টু। হ্যাভ টু মানে কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তিনটা। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। পরেরটা হলো বি টু। বি মানে কি? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। বি about টু বা about টু যাই বলেন। বি মানে এম, ইজ, আর ওয়াজ, আর। এটা হলো বি গোয়িং টু। তাহলে এই 6টা টু থাকলে এই টু গুলাকে আমরা কি বলবো? মডেলস না সেমি মডেল না পেরিফেস্টিক মডেল? পেরিফেস্টিক মডেল। তাহলে বলেন কোন দুইটা শব্দ প্রিন্সিপাল ভার্ব হয়, অক্সিলারি ভার্ব হয়? নিড আর দেয়ার। নিড ডিয়ার। দেয়ার, গুড। তাহলে পেরিফেস্টিক্স মডেলস কাকে বলে? নর্মাল মডেলস থাকা লাগবে না, কোনো মডেলস এর শেষে টু থাকতে হয়। টু থাকতে হবে। এদের সংখ্যা গ্রামারে কয়টা? 6টি। ইউজ টু, অট টু। হ্যাভ টু মানে কি আসলে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আর বি মানে কি? এম, ইজ, আর ওয়াজ, আর। আমি স্যার, হ্যাঁ। তাহলে এই টুর পরে অন্য কোনো ভার্ব হলে সে ভার্বেরও কি হয়? বেস ফ্রম। বেস ফর্ম। যদি তাহলে উই অট টু লাভড, লাভিং না লাভ আওয়ার কান্ট্রি? লাভ। লাভ, শুধু লাভ। সব ঠিক ছিল, আমি লিখি আগে। উই অট টু, লাস্টের দুইটা অপশন বুঝিনি।
কেন বি টু তো আছে লাস্টে, বি মানে এম ইজ বি, বি অ্যাবাউট টু মানে হলো প্রায়। সাউন্ড রিপিট হচ্ছে। সাউন্ড কি রিপিট হচ্ছে নাকি? না স্যার ঠিক আছে। সাউন্ড কি রিপিট হচ্ছে নাকি? সাউন্ড কি রিপিট হচ্ছে নাকি? জি স্যার রিপিট হচ্ছে। এখন কি রিপিট হয়? মনে হয় না স্যার। Okay, ঠিক। তাহলে উই অট টু শুধু লাভ হবে, অপশন দেওয়ার দরকার নাই, লাভ আওয়ার কান্ট্রি। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। জুম লিঙ্কটা ওই আপনার দেখেন ফেসবুকে ওইখানে নিচে দেওয়া আছে, ওই ক্লাস যখন শিডিউল বলছো নিচে দেওয়া আছে জুমের লিঙ্কটা। ঠিক আছে। এখন সব ঠিক ছিল, শুধু একটা বিভার ঝামেলা, সেটা হলো বি গোয়িং টু। গোয়িং মানে কি আইএনজি আছে না, ভার্বের সাথে আইএনজি যোগ, খেয়াল জি করেন স্যার। ভালোভাবে। বি গোয়িং টু থাকলে অনেকে কন্টিনিউয়াস টেন্স মনে করে বসে, কারণ গোয়িং ভার্বের সাথে আইএনজি আছে। মনে করাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। শোনেন, বি গোয়িং টু থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্সও হয়, আবার একটা অক্সিলারি হয়। অক্সিলারি হলে পেরিফেস্টিক মডালস অক্সিলারি। আর যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে ডিপেন্ড টেন্স অনুযায়ী প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস। আবার বলেন, বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী কয় রকম? দুই রকম। দুই রকম। এটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সও হতে হয়, হবে। আবার বি গোয়িং টুটা শুধু একটা অক্সিলারি হয়। অক্সিলারি হলে কোন অক্সিলারি? Periphrastic modals. গুড। তাহলে কনসেপ্ট কিভাবে আমি একটু লিখে দেখেন। বি গোয়িং টুর পরে ভার্ব থাকলে, ভার্ব থাকলে বি গোয়িং টু পেরিফেস্টিক মডালস হবে। বি গোয়িং টুর পরে বি গোয়িং টুর পরে নাউন থাকলে বি গোয়িং টু টেন্স অনুযায়ী, বি গোয়িং টু টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হবে। দুইটা ফরম্যাট ভালোভাবে খেয়াল করে। আহ,
আবার বলেন, বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী দুই রকম। গোয়িং মানে ভার্বের সাথে আইএনজি আছে, অনেকে কন্টিনিউয়াস টেন্স মনে করতেই পারে, স্বাভাবিক। তো বি গোয়িং টু পরে যদি আপনি কোনো ভার্ব পান, ভার্ব মানে মেইন ভার্ব, তখন বি গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি। কোন অক্সিলারি? পেরিফ্রেস্টিক মডালস। আর বি গোয়িং টু পরে যদি আপনি নাউন পান, ভার্ব নাই, যেহেতু নাউন, ভার্ব নাই, ভার্ব যদি না থাকে তখন বি গোয়িং টুটা হলো কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সে দেওয়া থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারে দেওয়া থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এই কনসেপ্টটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। লাভ- বুঝতে পারছি। লাভ বলেন, বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী কয় রকম হয়? আর দুটো এক্সাম্পল দিলে বুঝতে একটু সুবিধা হ্যাঁ, হতো। উদাহরণ তো দেওয়াই হবে, মাস্ট। দেখেন আমি দুইটা উদাহরণ লিখি তাহলে। হি ইজ গোয়িং টু attend a party. He is going to আমরা একবার পেয়ে গেলাম। এটা লিখবেন, he is going আসলে he is going to the party। দুইটা সেন্টেন্স তুলে নাই। প্রথমটা হলো he is going to attend the party, আসলে he is going to the party। দুইটা সেন্টেন্সে দুইটা is going to আছে। এখন is going to থাকলে কন্টিনিউয়াস টেন্স মনে করাটা অস্বাভাবিক কিছু না। কন্টিনিউয়াস টেন্স হয় কখন? যদি ওর পরে কি থাকে? কথা বলেন। স্যার নাউন থাকলে, আর ওর পরে ভার্ব থাকলে নাউন থাকলে ভার্ব থাকলে মডেল। পুরাটাই পেরিফেস্টিক মডাল। পেরিফিস্টিক মডালস। দেখেন তাহলে ইজ গোয়িং টু আমি একটু পেয়ে গেছি, এখন ইজ গোয়িং টু আছে। তো ইজ গোয়িং টু পরে অ্যাটেন্ড, অ্যাটেন্ড কি ভার্ব না? অ্যাটেন্ড ভার্ব। তাহলে এটা হলো ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব। যদি ভার্ব পেয়ে যায় তখন ইজ গোয়িং টু কি কন্টিনিউয়াস? কাজ যেন কথা আসতেছে বিশ্রাও। পেরিফিস্টিক মডালস হবে। ইয়াসমিন আপু মিউট করেন। তাহলে ইজ গোয়িং টুর পরে যেহেতু একটা ভার্ব পাইছি, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব, আর ইজ গোয়িং টু কন্টিনিউয়াস টেন্স না, এটা হলো জাস্ট একটা অক্সিলারি। এই ইজ গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি ভার্ব। যদি বলি কোন অক্সিলারি, এটা হলো পেরিফেস্টিক মডালস অক্সিলারি, নট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করতে পারেন, লাইক দিস। পরেরটা ইজ গোয়িং টু পরে দা পার্টি কি? দা পার্টি কি ভার্ব না নাউন? নাউন। 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 যদি এটা নাউন noun। হয় তাহলে ইজ গোয়িং টু এটা কন্টিনিউয়াস টেন্স পুরাটাই। কোন কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তখন ইজটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। আর গোয়িং টু কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এই দুটো ধরুন, বুঝছেন কিনা? Yes, sir. স্যার গোয়িং প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ অবশ্যই, আই এম গোয়িং টু স্কুল, গোয়িং প্রিন্সিপাল ভার্ব। আর ইজটা, স্যার এটাকে তো নন ফাইনিট ভার্বও বলা যায় না। হ্যাঁ নন ফাইনাইট বলতে পারেন। এখানে ইজটা অক্সিলারি হিসেবে বলছে, ইজ অক্সিলারি আর গোয়িংটা হলো আইএনজি। যদি বলে ফাইনাইট নন ফাইনাইট কাইন্ড কাউন্ট করেন, তখন ফাইনাইট কোনটা? স্যার ইজ ফাইনিট। ইজ। আর গোয়িংটা কি? নন ফাইনাইট। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আবার বলেন, যদি কোনো সেন্টেন্সে বি গোয়িং টু পান, তখন গ্রামারের কাহিনী হবে কয় রকম? ওই নিড আর ডেয়ার এর মতো। সিম্পল কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সে দেওয়া থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারে দেওয়া থাকলে ফিউচার কন্টিনিউয়াস, যদি ওর পরে নাউন পান। আর যদি ওই বি গোয়িং টু পরে সরাসরি কোনো ভার্ব পান, তখন বি গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? পেরিফেস্টিক মডালস অক্সিলারি। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। বলেন তো, এবার মুখে মুখে আমি বলি কি হবে কাহিনী, বলেন। যদি বলতাম
she is going to face an interview. She is going to face an interview. এখানে going to পরে face কি নাউন না ভার্ব? ভার ভার্ব। তাহলে এটা ভার্ব কি কন্টিনিউয়াস টেন্স না কন্টিনিউয়াস টেন্স না? না পেরিফেস্টিক মডেল অক্সিলারি পেরিফেস্টিক মডেল। তখন was going to পুরোটাই পেরিফেস্টিক মডেল অক্সিলারি, আর faced হলো মেইন ভার্ব। ক্লিয়ার? জি স্যার স্যার যদি বলতাম she was going to the market, দা মার্কেট এখানে নাউন তাহলে এটা কি পেরিফেস্টিক না জাস্ট কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াস কন্টিনিউ কোন কন্টিনিউয়াস? was going to the market পাস্ট কন্টিনিউ কন্টিনিউয়াস। তখন এই was going to market এর ওয়াজটা কোন ভার্ব? অক্সিলারি অক্সিলারি ভার্ব। আর গোয়িংটা কোন ভার্ব? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্ব কোনটা? অজ আর গোয়িংটা কোন ভার্ব? নন ফাইনাল ভার্ব নন ফাইনাল অক্সিলারি বুঝছেন কিনা চারটা? জি স্যার ওকে ফাইন। এবার আমরা কয়েকটা ভার্ব শিখি, একটু যেগুলো পরীক্ষা আসে মোটামুটি। লিখেন কগনেট ভার্ব। বুঝলেন সবাই কগনেট? কগনেট ভার্ব থেকে প্রশ্ন আসেনি পরীক্ষায়। কগনেট মানে হলো সামঞ্জস্য, অনেকে বলে সামঞ্জস্য, বাংলায় বলে সামঞ্জস্য। সংজ্ঞা লিখেন, যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট, যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই অর্থ বা একই ভাব প্রকাশ করে, প্রকাশ করে তাকে কগনেট ভার্ব বলে। এবং ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। বুঝলেন? যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই অর্থ বা একই ভাব প্রকাশ করে তাকে কগনেট ভার্ব বলে, এবং ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। তাহলে যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই অর্থ বা একই ভাব প্রকাশ করে, যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই অর্থ বা একই ভাব প্রকাশ করে তাকে কগনেট ভার্ব বলে, এবং ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে।
তাহলে কগনিট ভার্বটা খুব সহজ, ভার্বেরও যে অর্থ অবজেক্টের সেই অর্থ, দুইটার অর্থই হবে একরকম, অথবা ভার্ব আর অবজেক্টের ভাব হবে একরকম, দুইটার ভাব একরকম। তাহলে কগনিট ভার্ব হয় দুই ভাবে, ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম, অথবা ভার্ব আর অবজেক্টের ভাব একরকম। তখন ওই ভার্বটাকে বলে দিব কগনিট ভার্ব, ওই যে অবজেক্টটা, ওই অবজেক্টটাকে বলে দিব কগনিট অবজেক্ট। দেখেন কিভাবে হয়। প্রথমে লিখেন অর্থ একরকম, দেখেন সরাসরি অর্থ একরকম। যদি বলতাম হি ড্রিম ড্রিম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই যে ড্রিম হলো ভার্ব, দেখেছিল কি দেখেছিল, একটা সুন্দর স্বপ্ন, তাহলে এই সুন্দর স্বপ্ন হয়ে গেল অবজেক্ট। এবার দেখেন ভার্ব কোনটা, ড্রিম, অবজেক্ট কোনটা, আবার ড্রিম। ড্রিমের সাথে ড্রিমের মিল আছে না, অর্থ একরকম। জি স্যার। তাহলে এটা ভার্ব আর অবজেক্টের একরকম হলে এটা কোন ভার্ব, কগনিট কগনেট। ভার্ব। আর এই অবজেক্টটাকে কোন অবজেক্ট বলে, কগনিট অবজেক্ট। কগনেট অবজেক্ট। হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ লিখলাম, এটা আসছে একবার পরীক্ষায়। He slept a sound sleep. সে ঘুমিয়েছিল একটা সুন্দর ঘুম। He slept a sound sleep. এবার দেখেন স্লিপটা কি, ভার্ব। আগে না, আমরা চেক দিই। কগনেট ভার্ব। আর এই সাউন্ড স্লিপটা কি, অবজেক্ট। এবার দেখেন ভার্ব স্লিপ, অবজেক্ট স্লিপ, স্লিপের সাথে স্লিপের মিল আছে কিনা। তাহলে দুইটার অর্থ একরকম, অর্থ একরকম হলে এটা কোন ভার্ব, কগনেট। আর এটা কোন অবজেক্ট, কগনেট কগনিট। অবজেক্ট। এগুলো মুখস্থ স্যার করা লাগে না, এগুলো স্যার নিজে। কোশ্চেনটা কিভাবে আসবে? যে হি ড্রিমড এট সাউন্ড সুইট ড্রিম, ড্রিম এর যে আন্ডারলাইন করলে এটা কোন ভার্ব, কগনিট ভার্ব, পজিটিভ ফ্যাক্টরেটিভ রিফ্লেক্সিভ ভার্ব। ডেফিনেটলি কোন ভার্ব, কগনিট ভার্ব। বলেন তো নিজেরা কয়েকটা বানান, মুখস্থ করার কোনো দরকার নাই, বানান। জুম আইডিয়া, স্যার জুমের আইডি পাসওয়ার্ডটা, এটা আজকে তো মনে করেন যে ক্লাসে থাকে উনি নাই, গতকাল তো দেওয়ার কথা, আহমেদুল্লাহ। আচ্ছা, আপনাকে জুমের আইডি পাসওয়ার্ড কি দেখতে পারেন যারা জুমে আছেন, জি স্যার। ওটা স্যার কোথায় গ্রুপে দাও। লিংক দেওয়া আছে স্যার। আচ্ছা দেখেন গ্রুপের লিংক দেওয়া আছে, আহমেদ, সরি এমদাদ। আচ্ছা, জুমের রেকর্ড ক্লাসটা কোন অপশনে পাই, যদি কেউ একটু বলতে আমাকে, আমি এটা পাচ্ছি না আর কি। এটা আচ্ছা গ্রুপে পাবেন। গ্রুপে যেখান থেকে আপনি ক্লিক করে ঢুকছেন ক্লাসে, মেন যে লিংক তার নিচেই দেখবেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও আছে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বানান কয়েকটা নিজেরা, যে কোনো ভার্ব বলেন, দেখেন নিজেরাও তৈরি করা যায়। বলেন যে কোনো ভার্ব যা মনে আসে। হি ডাইড আর ডেথ। ডাইট ডেট, একটা মৃত্যু, ডাইট তো হয় না, সেন্টেন্সের ডিকশন মেলে না। যদি বলতাম দেখেন কিভাবে লেখা যায়, হি রোট, সে লিখেছিল এ নাইস রাইটিং, সে একটা সুন্দর লেখা লিখেছিল। রোটটা কি, ভার্ব। এ নাইস রাইটিংটা কি, অবজেক্ট। এবার দেখেন রাইটিং এর সাথে রাইটিং এর মিল আছে না, তাহলে এটা কোন ভার্ব, কগনেট ভার্ব। এটা স্যার কোন অবজেক্ট, কগনিট কগনেট অবজেক্ট। অবজেক্ট। কগনেট বলেন নিজের একটা সিসিং এর সঙ্গে ওটা ভাবের মধ্যে নিব আমরা, ঠিক আছে, গুড, কংগ্রেচুলেশন। বলেন একটা নিজেরা বলেন, যে কোনো ভার্ব যা মনে আসে বলেন, যে কোনো ভার্ব যা মনে আসে, দেখেন তৈরি করা যায় কিনা। স্যার হি রানস আ রেস ইন আ রেস। তো ওই তো মুখস্থ উদাহরণ, ওটা বাদ। যে কোনো একটা ভার্ব টার্গেট করেন, যদি বলতাম পারফর্ম,
He sang a nice song. ওটা তো মুখস্থ করার উদাহরণ। টার্গেট করেন যে কোন একটা ভার, যদি মনে করেন পারফর্ম, আমি টার্গেট করলাম পারফর্ম। পারফর্মের নাউন কি? Performance. পারফরমেন্স। তাহলে পারফর্মের সাথে পারফরমেন্সের মিল আছে কিনা? জি স্যার। গুড, তাহলে লিখতে পারেন হি পারফর্মড গুড পারফরমেন্স, তাই না? যদি বলতাম শি ড্যান্সড নাইস ড্যান্স, সে ভালো নেচেছিল, ড্যান্সের সাথে ড্যান্সের মিল আছে কিনা? যদি বলতাম হি আটার্ড ক্লিয়ার আটারেন্স, সে স্পষ্ট করে কথা বলেছিল, আটারের সাথে আটারেন্সের মিল আছে। তো কগনিটিভ ভার্ব হয় কয় ভাবে? দুই ভাগে। ভাবে। ভার্ব আর অবজেক্টের অর্থ একরকম অথবা ভার্ব আর অবজেক্টের কি একরকম? হ্যাঁ, শি রোট এক্সাইটিং রাইটিং। গুড, আরিফা নূর, ভালো উদাহরণ। হ্যাঁ, কেন না, Sir, he আরেকভাবে হয়। sings song কি হবে? হুম, He sings a song. হ্যাঁ, ওটা তো ভাব, ওটা দেখেন ভাবে হ্যাঁ, ঠিক আছে। তাসলিমা স্যার, একটা ভালো এই উদাহরণ দিচ্ছেন, কগনিট সি ভার্ব ড্রাঙ্ক এ নাইস ড্রিঙ্ক। প্রেজেন্ট বা পাস্টে হবে এরকম কোনো ব্যাপার আছে? ডাজেন্ট ম্যাটার, যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট পাস্ট ফিউচার যা কেউ হতে পারে। তাহলে কগনিট ভাব হয় আর এক ভাবে, অর্থ একরকম অথবা ভাব একরকম, তাই না? ভাব যে লিখলাম আমরা, দেখেন ভাব হয় কিভাবে একরকম। দুইটা আপনাদের মুখস্থ উদাহরণ, হি সিংস আ সং, বা পাস্ট টেন্সও লিখতে পারতেন হি স্যাং এ সং, বা ফিউচার টেন্সও লিখতে পারতেন হি উইল সিং এ সং, একই কথা, টেন ডাজেন্ট ম্যাটার। এবার দেখেন হিটা কি, সিংটা কি, ভার্ব, ভার্ব। কি বা কি গায়, গান গায়। গান এই গায়। সংটা কি, অবজেক্ট। অবজেক্ট। এবার দেখেন তাহলে সিংটা কি ছিল? সিং কগনিট মানে ভার্ব। কি, গান গাওয়া। সিং গান মানে গাওয়া। হলো গান গাওয়া, আর সং মানে কি, গান। গান। তাহলে গান গাওয়া আর গান, গান 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 গান, একটা ভাবগত মিল আছে না? জি স্যার। জি তাহলে এটা স্যার। কোন ভার্ব? কগনিট ভার্ব। কগনিট। আর এটা কোন অবজেক্ট? কগনিট কগনিট। অবজেক্ট। আর এটা আগেরটা রুলসটা ছিল হলো দুইটার অর্থই একরকম, সরাসরি অর্থ, ওই যে রাইটের সাথে রাইটিং এর, এ হলো দুইটা ভাব একরকম। সিং মানে গান গাওয়া, সং মানে গান, গান 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 গান, একটা ভাব মিল। অথবা যে একটা উদাহরণ লিখছিলেন কি জানে, হ্যাঁ গুড, সি ডেকোরেটস এ বিউটিফুল ডেকোরেশন, ভালো উদাহরণ, আপনি ভালো লিখেন। তো এটা আসছে একবার পরীক্ষা, হি র্যান এ রেস, সে একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়িয়েছিল। রানটা কি, ভার্ব, আর রেসটা কি, অবজেক্ট। অবজেক্ট। এবার আমরা চেক দিব, রান মানে কি, দৌড়ানো। দৌড়ানো, আর রেস মানে কি, রেস মানে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা, দৌড়ের দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা। এটা হলো দৌড়ানো আর এটা হলো দৌড় প্রতিযোগিতা, এটা হলো দৌড়ানো আর এটা হলো দৌড় প্রতিযোগিতা। তাহলে দৌড় 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 দৌড়, একটা ভাবগত মিল আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এটা কোন ভার্ব, কগনেট। আর এটা কোন অবজেক্ট, কগনিট অবজেক্ট। ঠিক আছে, তাহলে যে দুটো উদাহরণ আমরা জানি ওটা ডেফিনেটলি ভাবগত মিল, সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড মিল নাই। তাহলে বলেন কগনিট ভার্ব হয় কয় ভাবে? দুই ভাবে স্যার। দুই ভাবে। ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম অথবা ভার্ব আর অবজেক্টের ভাব একরকম। তাহলে এগুলোকে মুখস্থ করা লাগে না, নিজেরও তৈরি করা যায়। যেমন এই যে অনেকে সুন্দর সুন্দর উদাহরণ লিখছেন, শি রোড এক্সাইটিং রাইট, জিমে লিখছেন দুই তিনজন, তাসলিম শি ড্রাঙ্ক এ নাইস ড্রিঙ্ক। আপনি ভালো উদাহরণ, শি ডেকোরেটস এ বিউটিফুল ডেকোরেশন, হ্যাঁ এটা ভালো লিখছেন। রামিসা ফারিহা, গুড, ভালো লিখছেন। এগুলোকে মুখস্থ করা লাগে না, এমনিও বোঝা যায়, আপনি চাইলেই তৈরি করতে পারবেন। পরে আরেকটা ভাব লিখেন, আমরা আরেকটা ভাব লিখি, যেমন ফ্যাক্টেটিভ ভার্ব লিখেন, ফ্যাক্টেটিভ ভার্বের ব্যবহার, এখান থেকে প্রশ্ন আসে। ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, ঠিক আছে। ফ্যাক্টেটিভ ভার্ব হলো বিআর ইনফিনিটিভের ঠিক উল্টা। বিআর ইনফিনিটিভ আপনারা লেকচার 4-এ শিখবেন, ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপেলের মধ্যে, যদিও ইনফিনিটিভ সিলেবাসে নাই, আচ্ছা যাই হোক, নাই না থাকলে
তাহলে বি আর ইনফিনিটিভের ঠিক উল্টা কোনটা? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব হলো বি আর ইনফিনিটিভের ঠিক উল্টা। এখন শুনেন, বি আর ইনফিনিটিভে আমরা জানি ভার্ব থাকে দুইটা, অবজেক্ট থাকে একটা। তাহলে বি আর ভার্ব কয়টা? দুইটা। কিন্তু দুইটা। কিন্তু অবজেক্ট কয়টা? একটা। একটা। তাহলে বি আর ইনফিনিটিভের ঠিক উল্টা একটা। একটা। বি আর ইনফিনিটিভ ঠিক উল্টা উল্টা হলে ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব হবে কয়টা? একটা। একটা। কিন্তু অবজেক্ট হবে কয়টা? দুইটা। দুইটা। গুড। পাশে লিখেন ডাবল, ও সরি, ওয়ান ভার্ব প্লাস ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট। ভার্ব একটা, অবজেক্ট কয়টা? দুইটা। তাহলে কোন সেন্টেন্সে দেখবেন যে দুইটা অবজেক্ট আছে কিন্তু ভার্ব আছে একটা, তখন সেই ভার্বটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। ক্লিয়ার? সংজ্ঞা লিখেন। কোন সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও মনের ভাব মনের ভাব প্রকাশ করার জন্য যদি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। এবং ওই অতিরিক্ত ওয়ার্ডকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। ভালোভাবে খেয়াল করেন কনসেপ্টটা। কি লিখলাম? কোন সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও মনের ভাব প্রকাশ করার জন্য যদি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে এবং ওই অতিরিক্ত ওয়ার্ডকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। তাহলে নর্মালি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেই অর্থ প্রকাশ করার কথা, কিন্তু অনেক সময় দেখবেন অবজেক্ট থাকার পরেও সেন্টেন্সে কোনো অর্থ আসে নাই। তখন আমরা কি করি? তখন অতিরিক্ত কোনো শব্দ নেই। যখন আমরা অতিরিক্ত শব্দ নেই তখন সেন্টেন্সে অর্থ প্রকাশ করে। তখন ওই ভার্বটা কোন ভার্ব হবে? ফ্যাক্টিটিভ ভার্ব। আর অতিরিক্ত যে শব্দটা নিলাম ওই অতিরিক্ত শব্দটা কি হবে? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। দেখেন কিভাবে হয়। তাহলে নর্মালি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলে সেন্টেন্সে অর্থ প্রকাশ করে, যে অনেক সময় দেখবেন অবজেক্ট থাকলেও অর্থ প্রকাশ করে না। যখনই অবজেক্ট থাকলেও অর্থ প্রকাশ করে না, তখন আমরা একটা এক্সট্রা শব্দ সেন্টেন্সে যোগ করি। এক্সট্রা শব্দ যোগ করলে সেন্টেন্স অর্থ প্রকাশ করে। কিভাবে হয় দেখেন, লিখেন না আগে, জাস্ট দেখেন। যেমন আই ইট, আমি খাই। তো কি খাই? ভাত খাই, রাইস। তো ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। সেন্টেন্সে অবজেক্ট আছে কি? জি সেন্টেন্সে স্যার। অর্থ প্রকাশ করছে সুন্দর মতো? জি স্যার। করছে। তাহলে অবজেক্ট থাকলে সেন্টেন্স অর্থ প্রকাশ করার কথা। তো অনেক সময় দেখবেন যে সেন্টেন্সে অবজেক্ট আছে তারপরও সেন্টেন্সে কোনো অর্থ হয় নাই। কেন? দেখেন কিভাবে হয়। ওই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। ওইটা কি? সাবজেক্ট। এটা সাবজেক্ট। কি? ভার্ব। হিমটা ভার্ব। কি? অবজেক্ট।
তাহলে এবার সেন্টেন্সে কি অর্থ আছে, অবজেক্ট আছে? জি অবজেক্ট স্যার। আছে, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও কি কোনো অর্থ প্রকাশ করছে সেন্টেন্সে? আমরা তাকে তৈরি করলাম, কি হয়, আমরা তাকে তৈরি করলাম, হয়। না একটা স্যার, একটা সার্থক বাক্যের কয়টা অংশ? তিনটি। তিনটি। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে আসক্তি। অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সে কোনো অর্থ হয় নাই, তখন আমরা কি করি? অর্থ মিলানোর জন্য কিছু শব্দ অ্যাড করতে পারি। তো জি আমরা স্যার। তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম? ক্যাপ্টেন। ক্যাপ্টেন। তাহলে এক্সট্রা শব্দ নিলাম আমি, ক্যাপ্টেন। যখনই আমি একটা এক্সট্রা অতিরিক্ত শব্দ যোগ করলাম, তখনই ভার্বের অর্থ প্রকাশ করছে এবার। জি স্যার। অর্থ প্রকাশ করার কারণে তখন এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টরিটি। ফ্যাক্টেটিভ ভার্ব। আর এক্সট্রা শব্দ নিয়েছিলাম কোনটা? এই অতিরিক্ত শব্দকে কি বলবে? ফ্যাক্টরিটি অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট। রুলস মিলছে। প্রথমে লিখে রাখছিলাম ফ্যাক্টেটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? এই যে দেখেন, মেড শুধু একটা ভার্ব, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটা। ডাবল দুইটা। দেখেন, হিম একটা, ক্যাপ্টেন একটা। কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। স্যার। তাহলে ফ্যাক্টেটিভ ভার্ব চেনার শর্ট টেকনিক, ভার্ব কয়টা? একটা। তাই সেন্টেন্সে ভার্ব একটা না দুইটা? একটা ভার। একটা। এই ভার্ব কোনটা? মেড। মেড। কিন্তু অবজেক্ট থাকে, হ্যাঁ, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? ডাবল, দুইটা। দুইটা। দুইটা অবজেক্ট আছে কি? জি দুইটা। স্যার, হিম আর একটা হলো ক্যাপ্টেন। হিম আর একটা হলো ক্যাপ্টেন। তাহলে নর্মালি গ্রামারে কিছু ভ্যারিয়েশন বা লিমিটেশন থাকেই। তো নর্মালি কোন সেন্টেন্সে অবজেক্ট থাকলে সেন্টেন্সে অর্থ প্রকাশ করার কথা, যেমন প্রথম সেন্টেন্সে অবজেক্ট ছিল আই ইট রাইস, সুন্দর মতো অর্থ প্রকাশ করছে, রাইট? তো অনেক সময় দেখা যায় যে অবজেক্ট থাকলেও সেন্টেন্সে অর্থ প্রকাশ করে না। যেমন সেকেন্ড সেন্টেন্সে লিখছিলাম উই মেড হিম, অবজেক্ট ছিল, ছিল কোনটা? হিম। কি না স্যার, হিম ছিল অবজেক্ট, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সে কোনো অর্থ প্রকাশ করে নাই। তখন আমরা এক্সট্রা শব্দ কি আমদানি করলাম? ক্যাপ্টেন। যখনই আমি ক্যাপ্টেন দিলাম তখন অর্থ প্রকাশ করছে। সম্পূর্ণ। অর্থ প্রকাশ করার কারণে তখন ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? এবার এক্সট্রা শব্দ ছিল কোনটা? ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি হয়ে গেল? ফ্যাক্টিটিভ ফ্যাক্টরিটি অবজেক্ট। অবজেক্ট। দেখেন আমরা লিখি, আরো কয়েকটা উদাহরণ লিখি। দা কাউ, গরু। দা কাউ কি? গরু। সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ, দা কাউ গরু। গিভস, দেয়। গিভসটা কি? ভার্ব। ভার্ব। তাদেরকে দেয়, আস, আমাদেরকে দেয়। আমাদেরকে। আসটা কি? অবজেক্ট। 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 সেন্টেন্সে অবজেক্ট আছে কি? আছে। জি জি স্যার। স্যার, আছে। অবজেক্ট আছে। অবজেক্ট থাকা সত্ত্বেও কি সেন্টেন্সে কোনো অর্থ প্রকাশ করছে? না না স্যার। স্যার। গরু আমাদেরকে দেয়, গরু আমাদেরকে দেয়, একটা সার্থক বাক্যের তিনটা অংশ, বাক্যটা একটা অসম্পূর্ণ রয়ে গেছে, ঠিক মতো অর্থ আসে নাই। তো গরু আমাদেরকে দেয়, কি দেয়? দুধ দেয়। মিল্ক। দুধ দেয়। মিল্ক দেয়, দুধ দেয়। তখন আমরা এক্সট্রা শব্দ কি নিলাম? মিল্ক। মিল্ক। যখন আমি এক্সট্রা শব্দ নিলাম তখন কি ভার্ব অর্থ প্রকাশ করছে? জি স্যার। জি স্যার। তখন এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টরিটি। আর এক্সট্রা শব্দ কোনটা? মিল্ক। মিল্ককে কি বলা হয়? অবজেক্টিভ। ফ্যাক্টিটিভ অবজেক্ট। জি স্যার। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটা। একটা। কি দুইটা? ভার্ব একটা, অবজেক্ট দুইটা। একটা। দুইটা এই স্যার। ভার্বে একটাই আছে, গিভস, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুটি। দুইটা, আস আর মিল্ক। আছে একটা, মিল্ক একটা। দুইটা। এটা বুঝছেন কিনা? জি স্যার। আবার বলেন, কগনেট ভার্ব হয় কয় ভাবে? দুই ভাবে। ভাব কি আর কি অর্থ। ভাবে? ভাব আর অর্থ। অর্থ। ভাব আর আর অর্থ। আর ফ্যাক্টিটিভ ভার্ব ভার্ব থাকে কয়টা? একটি। একটা। একটা, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটা। এটা। এবার বলেন, প্রথম থেকে বলেন, ট্রানজিটিভ ভার্ব দুইটা। কয়টা অংশ বাদে, সরি, ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটা অংশ বাদে। কোন চারটা? 2 প্লাস V1। প্লাস ভার্ব ওয়ান। বি ওয়ান, ভার্বের সাথে আইএনজি, ভার্বের বি থ্রি, হ্যাভিং প্লাস ভার্বের বি থ্রি। পাস্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। গুড। তো মডেলস এর মধ্যে দুইটা মডেলস আছে যেটা মেইন ভার্ব হয়, সেই দুইটার নাম কি? দেয়ার। নিড আর নিড আর ডেয়ার। দেয়ার এবং নিড। হ্যাঁ, নিড আর ডেয়ার কখন মেইন ভার্ব হয়? যখন বেস ফ্রম হবে তখন হ্যাঁ, যখন বেস ফর্ম হবে। আর নিড আর ডেয়ার যখন টেন্স আকারে থাকে তখন এটা কোন ভার্ব? অক্সিলারি। টেন্স আকারে থাকলে কন্টিনিউয়াস হবে স্যার।
টেন্স আকারে থাকলে ওটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, নিড আর ডেয়ার যদি মডালস হয় তাহলে এরপরে কোনো ভার্বের হয় বেস ফর্ম, আর নিড আর ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয় তখন এর ভার্বের পরে নর্মালি টু যোগ হয়। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এবার বলেন, স্যার বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী হয় কয় রকম? বি গোয়িং টু দুই রকম। দুই রকম। দুই রকম। নর্মাল কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার বি গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি হতে পারে, পেরিফেস্টিক মডালস অক্সিলারি। তো কন্টিনিউয়াস টেন্স হয় কখন? নাউন বি গোয়িং টু থাকলে। নাউন যদি নাউন থাকলে। থাকলে, নাউন থাকলে কন্টিনিউয়াস, আর বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে ভার্ব থাকলে পেরিফেস্টিক মডাল হবে। পেরিফেস্টিক মডেল অক্সিলারি। পেরিফেস্টিক Periphastic মডালস modal. অক্সিলারি হবে। তাহলে একটা উদাহরণ বলেন, যদি বলতাম হি ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, প্লে ভার্ব আছে স্যার এখানে। তাহলে এটা বি গোয়িং টু কন্টিনিউয়াস না পেরিফেস্টিক মডালস? পেরিফেস্টিক মডাল। কন্টিনিউয়াস। না না, পেরিফেস্টিক, হি ইজ গোয়িং টু পেরিফেস্টিক প্লে মডালস ক্রিকেট। হবে। তাহলে এখানে ইজ গোয়িং টু কন্টিনিউয়াস। পেরিফেস্টিক আর প্লেটা হলো নর্মাল প্রিন্সিপাল ভার্ব। প্লে ভার্ব বেস। যদি বলতাম হি ইজ গোয়িং টু হিজ মাদার, মাদার নাউন, নাউন, তাহলে কি হবে? সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন ইজটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। ভার্ব। আর গোয়িংটা অক্সিলারি কোন ভার্ব। ভার্ব? গোয়িংটা কোন ভার্ব? প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব। ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ইজ গোয়িং এর ইজ ইজ। আর গোয়িংটা কি ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনিট। নন ফাইনাইট। নন ফাইনাইট। যাই হোক, অনেকে নিট বলে কিন্তু উচ্চারণ হয় ফাইনাইট, না অনেকে ফিনিট নন ফিনিট কি কি যেন বলে, ফাইনাইট নন ফাইনাইট। যাই হোক, আজকে এতটুকু থাকবে। আপনাদের নেক্সট ক্লাসে ওই ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল। স্যার মানে একটা প্রবলেম নিয়ে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ স্যার ব্যাপার বলেন। হচ্ছে স্যার এক্সপার্ট ইন যে প্রিপোজিশনটা সেখানে মানে একটু যদি বেসিকটা একটু বলতেন, মানে আগে যেটা দেখতাম এখনকার বইগুলোতে আবার চেঞ্জ দেখতেছি, এটা হ্যাঁ, কি কিছু কিছু ভার্বের পরে প্রিপোজিশন হয় না। প্রিপোজিশন ক্লাস আপনাদের আছে তো, দুইটা লেকচার আছে। স্যার মানে সামনে এক্সাম তো এই জন্য এখন একটু জানতে চাচ্ছিলাম, এক্সপার্ট ইন ম্যাথামেটিক্স এখানে তো ইনি বসবে তাই না? হ্যাঁ, এর কোন সাবজেক্ট উপর এত বসে, গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট, ব্যাড অ্যাট। হ্যাঁ, তো এই এক্সপার্ট ইন এর জায়গায় এখন আবার অ্যাড বসতেছে স্যার। হ্যাঁ, দক্ষতা বোঝালে অ্যাটই বসে। কোন সাবজেক্টের উপর দক্ষতা বোঝালে অ্যাট বসে, হি ইজ গুড অ্যাট স্যার এক্সপার্ট ম্যাথমেটিক্স। এর পরেও অ্যাড আর কোন দিচ্ছেন, মানে এটা সাবজেক্ট কি ছাড়া বলবো? কিছু বোঝালে অনেক সময় ইন বসে, যেমন হি ইজ এক্সপার্ট ইন রাইটিং। কিন্তু সাবজেক্টের দক্ষতার বোঝালে নর্মাল অ্যাড বসে, হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথমেটিক্স, এক্সপার্ট অ্যাট ফিজিক্স, এক্সপার্ট অ্যাট কেমিস্ট্রি। যদি বলতে আমি সে লেখায় দক্ষ, তখন তো লেখালেখি সাবজেক্টের বাইরে কিছু বোঝাচ্ছে, তখন ইন দিতে পারবেন, হি ইজ এক্সপার্ট ইন রাইটিং। স্যার তাহলে সাবজেক্ট এক্সপার্টের পরে বোঝালে খুব সহজ কথা, যদি এরপরে আপনি কোনো নাউন পান, নাউন পাইলে অ্যাড দিবেন, আর যদি ভার্ব পান, ভার্ব পাইলে ইন দিবেন। ম্যাথমেটিক্স কি ভার্ব না নাউন? নাউন। তাহলে হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথমেটিক্স। যদি বলতাম রাইট, রাইট কি ভার্ব না নাউন? রাইট ভার্ব। ভার্ব, তাহলে ইন দিবেন, হি ইজ এক্সপার্ট ইন রাইটিং। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। পেরিস্টেটিক মডালস এর পর কি সবসময় বেস ফর্ম বসবে সাবজেক্টের? হ্যাঁ, সবসময় টু না, টু থাকলেই তো বেস ফর্ম হয়, মাস্ট বেস ফর্ম, এস বাই এস যোগ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই, তাহলে শেষ করে দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।